নিমাই দাদা, গৌর পর্যন্ত তোমার নাম ছড়িয়েছে গো। পথে যেতে এক গণৎকার ব্রাহ্মণের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি তো তোমার নারী নক্ষত্র সব জানেন গো। এমনকি তোমার দাদা যে সন্ন্যাসী হয়ে গেছে সে কথাও তার জানো। তাহলেই বুঝতে পারছো নিমাই, আমার আশঙ্কা অমূলক নয়। কিন্তু গুরুদেব, এতে আমার কি করণীয়? আমি তো কারোর ক্ষতি করিনি। তুমি বুঝতে পারছো না নিমাই। জনশ্রুতি বলছে যে নবদ্বীপে এক ব্রাহ্মণ রাজার উত্থান, এবং জনগণের বিশ্বাস সে রাজা তুমি। এবং এতদিনে সে কথা নিশ্চয়ই সুলতানের কানে পৌঁছিয়েছে। আমার ভয় সেখানে। নিমাই দাদা, ও নিমাই দাদা, আমার মনে হয় অদ্বৈত ঠাকুরের কথা তোমার শোনা উচিত। তুমি যত তাড়াতাড়ি পারো শান্তিপুরে চলে যাও। সচি মাতারে না হয় আমি আমি গিয়ে বোঝাবো। না না, তুমি একা কেন? আমরা সকলে মিলে তাকে রাজি করাবো। হ্যাঁ হ্যাঁ গো। জগদানন্দ, তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। বলুন গুরুদেব। নিমাই নবদ্বীপ ত্যাগ করার পরে তুমি শিখি মাকে নিয়ে সচি মাতার কাছে গিয়ে থাকবে। কেননা নিমাইয়ের শূন্যস্থান পূরণ করা সচি মাতার ভ্রাতা ভগিনী বা আত্মীয় স্বজনের পক্ষে সম্ভব নয়। পুত্রস্থানীয় কারো প্রয়োজন। তুমি নিজে নিমাইয়ের দাদার সহপাঠী ছিলে, তাই তুমি সচি মাতার স্নেহের আধার হতে পারো। অবশ্যই নিমাইয়ের যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি? কি বলছেন গুরুদেব? এ যদি হয় তাহলে আমি নিশ্চিন্ত হই। তোমার এরকম দিনের বেলা হুটহাট বেগম মহল থেকে বেরিয়ে পড়া ঠিক নয় মুন্নি বেগম। আজকাল তোমার সাহস খুব বেড়ে গেছে। দিনের আলোয় তো ভালো রে মতো দিবি। দিনের আলোয় কি রাতের তারাদের দেখা যায়? আমি এত কাণ্ড করে কেন বেগম মহলের বাইরে এসেছি জানিস? কারণ আমি চাই না বেগম মহলের মধ্যে সিদ্ধার্থ ঠাকুরের নাম আর একবার উচ্চারণ হোক। অথচ আমার খুব জানা দরকার যে আমার হতভাগ্য বাপটা কোথায় আছে, কেমন আছে। বেগম সাহেবা, ভালো আছেন তো বেগম সাহেবা? হ্যাঁ, ভালো আছে। আমি বাইরেই থাকছি, সব দিকে নজর রাখছি। ও হ্যাঁ, কোনো দরকার থাকলেই কিন্তু ডাক দেবেন। আপনার নামটা যেন কি? আগে আমাদের মতো লোকেদের কি আর পরিচয় বলে কিছু থাকে? নামও নেই, জাতও নেই, ধর্মও নেই। যে যেমন কাজ দেয় তখন তেমন করি। আপাতত নবগ্রামে গিয়েছিলাম কালীনাথ চক্রবর্তী সেজে। আপনাকে যেরকম ভাবে যা করতে বলেছিলাম করেছিলেন? হ্যাঁ, সে তো করেইছি বেগম সাহেবা। তা না হলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয়। সাপ? সন্ধ্যের মুখোমুখি আমরা নবগ্রামে পৌঁছলাম। তা ভাবলাম আজ রাতটা যে কোনো একটা জায়গায় আশ্রয় নিই। তা যে বাড়িতে আশ্রয় নিতে গেলুম সেইটি শ্রীধর ঠাকুরের বাড়ি। আপনি শ্রীধর ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা। কেমন দেখলেন ওনাকে? ভালো মানুষ, বউ বেচারা চেহারা, কিন্তু ভেতরে ভেতরে কি আছে কে জানে। আপনি ঠিকই বলেছিলেন বেগম সাহেব, কারা যেন সুলতানের বিরুদ্ধে তলে তলে শলা করছে। আমার তো মনে হলো শ্রীধর ঠাকুরও তার মধ্যে আছে। আসলে শ্রীধর ঠাকুর হলো ওই অধিকারী সুবুদ্ধি রায়। শ্রীধর ঠাকুর সুবুদ্ধি রায়ের লোক? কি করে বুঝলেন? আপনি আপনি হাসছেন বেগম সাহেবা? আমার চোখ মিথ্যে দেখে না, আমার কান মিথ্যে শোনে না। আমি যা শুনেছি আর যা দেখেছি তাতে। কি শুনেছেন, কি দেখেছেন আপনি? সুবুদ্ধি রায় নাম শুনেই ব্রাহ্মণ যেরকম চমকে উঠলেন, তাতে বুঝতে অসুবিধা হলো না যে সুবুদ্ধি রায় তলে তলে সুলতানের বিরুদ্ধে ঘোঁট পাকাচ্ছেন, তার বিরুদ্ধে গ্রামেগঞ্জে কুচ্ছা করছেন। আর তার এই কাজে নবগ্রামে বসে শ্রীধর ঠাকুর সাহায্য করছেন। শ্রীধর ঠাকুর সুলতানের বিরুদ্ধে উচ্চার ওঠাচ্ছেন? তবে আর বলছে কি, তিনি তো আবার সুবুদ্ধি রায় সম্পর্কে অনেক খোঁজ খবর নিলেন। কি খোঁজ খবর নিলেন? এই তিনি কেমন লোক, কি করেন,
গৌড়ের লোকেদের কাছে তার সুনাম কতখানি এইসব আর কি। যে লোকটা সুবুদ্ধি রায়ের দলেরই লোক, সেই সুবুদ্ধি রায় সম্বন্ধে আপনাকে এত খোঁজ খবর নেবে কেন? আমার মনে হয় বেগম সাহেবা শ্রীধর ঠাকুর সুবুদ্ধি রায়ের সঙ্গে সামনাসামনি কোনোদিন কথা বলেননি, হয়তোবা দেখেওনি কোনোদিন। তাই আমার কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে চাইছিলেন যে গৌড়নগরের অধিকারী সুবুদ্ধি রায়ের ক্ষমতা কতখানি। আর যেই আন্দাজ করেছেন যে আমি সুলতানের লোক হলেও হতে পারি, অমনি ভোরবেলা পগার পার। তার মানে? মানে মানে নিখোঁজ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরদোর সব হাঁট করে খোলা, কেউ কোথাও নেই। তা বেলা পর্যন্ত অপেক্ষা করে যখন বুঝতে পারলাম যে শ্রীধর ঠাকুরের ফেরার নামটি পর্যন্ত নেই, তখন আর বুঝতে বাকি রইল না যে বুড়ো ধরা পড়ে যাওয়ার ভয়ে পোটলা পুটলি নিয়ে পালিয়েছে। আপনি আপনি সুবুদ্ধি রায় সম্বন্ধে ওনাকে কি বলেছিলেন? তেমন কিছুই নয়, এই গৌড়ের লোকেরা তার সম্পর্কে যা জানে তাই। উনি উনি নিজের সম্বন্ধে আপনাকে কিছু বলেনি? হুম, বললেন বললেন যে তিনি দরিদ্র ব্রাহ্মণ, একা থাকেন, স্ত্রী গত হয়েছেন, একটিই মাত্র কন্যা ছিল, বিয়ে হয়ে গেছে। আর তিনি পুজো আচ্চা করেন, জ্যোতিষ গণনা করেন, এইসব আর কি। আর আর তো কিছু নয়। আপনি এখন আসুন, প্রয়োজন হলে আবার ডাকবো। অনেক কথা বলেছো, এবার চলো। এখনই বিকেল নামবে, তারপরে তোমার আমার খোঁজ পড়বে। আমার আমার বুড়ো বাপটার জন্য আমার বড় মন খারাপ করছে মতি বিবি। সে বড় চাপা স্বভাবের মানুষ, তাকে আমি জন্ম থেকে দেখেছি, আমি চিনতে পারিনি। আর আর এতেমের গুপ্তচর তাকে এক রাতে চিনে ফেললো। নিশ্চয়ই কোথাও একটা কোনো ভুল হচ্ছে জানিস। বেগম সাহেবা, পালকি তৈরি আছে। রাতে কাজ সেরে একবার আসিস তো, কথা আছে। জি বেগম সাহেবা। বলো, কাল রাতে চন্দনপুরের ওদিকে আবার ডাকাতি হয়ে গেল। কজন গেল? মরেনি একটাও, তবে দুটো মাথা ফেটেছে। সঙ্গে বিস্তর শোনা যায় না, ছেলো সব গেল। আর লোকে বলা বলি করছে যে এই গৌড়ের সেবাইরা ওই ডাকাতির যোগসাজগ করতেছে। সে তো কবে থেকে শুনে আসছি হিরু কাকা, ডাকাতগুলো আসলে সুলতানের পাইক, যাকে সেই হাবসি বলে না, সেই। ওরে বাবা, হাবসি! জানিস কেশো, বলো। এই হাবসিগুলো আগে ভয়ঙ্কর লুটপাট করতো, কিন্তু আমাদের এই নতুন সুলতান সে এসে এদের মেরি একবারে ঠান্ডা করে দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিলেন, কিন্তু এই হাবসিগুলো এখনো আছে। ওই গৌড়ের রাজমহলের মধ্যে কটা হাবসি মাথা আছে, তারাই মহলের মধ্যে বসে বসে সব ঘোঁট পাকাচ্ছে। ও বাবা, এ কি শুনি! এ তো বাঘের ঘরে ঘোগর বাসা। হ্যাঁ, তা হ্যাঁ রে কেষ্ট, তুই এত শত খবর জানলি কি করে? আরে আমাদের হরিয়ের কবরেজ এক গ্রামে এক রুগী দেখতে গিয়েছিল। সেই রুগী সুলতানের পাইক, পায়ে চোট লাগার জন্য সে কাজ ছেড়ে দিয়েছিল। তার কাছে কবিরাজ মশাই অনেক কথাই শুনেছেন। তা ওই রুগীও ডাকাতি করতো নাকি? সে নিজে হয়তো করতো না, কিন্তু সেই পাইকের দল, তারা তো বসে থেকে থেকে সব হাঁপিয়ে উঠেছিল। কাজ নেই, কম্ম নেই, উপরি রোজগার নেই, বসে বসে খাও আর বেগম মাদিদের ফরমাস খাটো। ওদের টাকার লোভ দেখিয়ে চুরি ডাকাতি করা তো সোজা কাজ। মহলের মধ্যে এখনো কটা হাবসি আছে, তাদের এখন পোয়া বড় বড় লুটতরাজ না করতে পারলেও ছোটখাটো চুরি ডাকাতি করেও তো মন্দ রোজগার হয় না।
জানিস কেষ্ট, আমার তো মাঝে মাঝে ভয় করে জানিস। ওই হাফসিগুলো যদি আবার আগের মতন এসি গৌড়ের সর্বত্র যদি লুটপাট শুরু করে দেয়। কি জানি, হতেও পারে। হাফসিগুলিকে বিশ্বাস নেই। এ যেন সেদিন বলছিল নগরের মধ্যে সুলতানের নামে বসে বসে ঘোঁচ পাকাচ্ছে। কারা সে আমি কি করে বলবো? সুলতানের নিজের লোকও হতে পারে, আবার বাইরে শত্রু হতে পারে। তবে তবে চুপ করে গেলি কেন? আমাদের সুবুদ্ধি রায়ের উপর সুলতান অনেক বেশি ক্ষমতা দিয়েছেন, তাতে অনেকেই চটা। হ্যাঁ, সটবারই তো কথা। আমি আমি একটিবার ট্যানারে দেখেছিলাম। বাবা, কি মেজাজ! তার ওই কড়া মেজাজের জন্য সুলতান তার উপর খুব খুশি। কিন্তু ওই মেজাজের জন্যই যে ওই মেয়েটা একেবারে ভেসে গেল, আমি তো তারে কখনো ভুলতে পারবো না। কোন মেয়েটা? ও, সেই যে সুবুদ্ধি রায় যে বউ সে যে একবার এসেছিল, তার তো তুমি নদীর পাড় থেকে কুইরে এনেছিলে। হ্যাঁ রে কৃষ্ণ, তুই জানিস আমার না খুব ভয় করতেছে। ওই মেয়েটা মঞ্জু নাকি কি নাম, সে যদি আমাদের অধিকারীর সত্যি সত্যি বিয়ে করা বউ হয়ে থাকে, তাহলে তো বিরাট অনর্থ হয়ে যাবে। ঠাকুর আমাদের অধিকারীকে কখনো মাফ করবেন না। কি যে বলো হিরু কাকা, অধিকারী তার নিজের বউকে চিনতে পারবে, বাড়ির দৌড় থেকে তাকে তাই দেবে। কি গো ঠাকুর, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? এই আর কি, মানে আমি ভাবছিলাম আপনাদের একটা কথা আমি জিজ্ঞেস করবো। গৌড় অধিকারী সুবুদ্ধি রায়ের বাড়িতে কোন দিকে বলতে পারে? অধিকারীর মহলে যাবে? হ্যাঁ। সেই তো নগরের অন্য দিকে, পায়ে হেঁটে যেতে সন্ধে হয়ে যাবে। ও, তা ঠাকুর, তোমার অধিকারীর সঙ্গে কোনো বিশেষ কাজ আছে নাকি? হ্যাঁ, আমি একজনের খোঁজে তার কাছে এসেছি। ও, তাহলে বরং তুমি একটা কাজ করো ঠাকুর, আজ রাতে তুমি এখানে এই জেলে পাড়া থেকে যাও, আর কালকে ভোরে ভোরে আবার বেরিয়ে পড়ো। আচ্ছা, আপনাদের অধিকারী মশাইকে মহলে পাবো তো? মানে তিনি খুব কাজে ব্যস্ত থাকেন তো, তাই বলছি। দেখো ঠাকুর, তোমার কাজে এসেছো ঠিক আছে, কিন্তু কাজে আসবার আগে তো দু একদিন হাতে সময় নিয়ে আসতে হয়। এখানে সবাই হাতে সময় নিয়ে আসে। তা তুমি কারুর চিঠি নিয়ে এসো? চিঠি? হুম? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের এক পণ্ডিতের চিঠি নিয়ে এসছি। কোন গ্রাম? ওই নবগ্রাম। নবগ্রাম, নবগ্রাম নামটা তো খুব শোনা শোনা লাগছে। ওই যে শ্রীহট্ট যেতে পারে। ও, তা ঠাকুর, বেলা পড়ে যাচ্ছে, বাকি কথাটা পথে যেতে যেতে হবে খুন। হ্যাঁ, চলুন কেষ্ট, চলি রে। चिर दिवस भेल हरि रहल मथुरापुरी, अतय हम बुझय अनुमाने आराश बिना, अतय हम बुझय अनुमाने आराश बिना। মাধব আর আসবে না। শুনছেন, ভিতরে এসে দুধটা খেয়ে নিন, এক্ষুনি যে ছাত্ররা সব এসে পড়বে। না না, নিমাই ছাড়া আমার আর কোন ছাত্র এত সকালে ঘুম থেকে ওঠে? উফ, শুধু নিমাই আর নিমাই। এতই যদি মায়া, তাহলে তাকে শান্তিপুরে পাঠালেন কেন? সীতা, কয়েকদিনের জন্য শান্তিপুর থেকে ঘুরে আসবে? কি হলো আপনার? বড় ছেলে শান্তিপুরে গৃহত্যাগ করার পর থেকে আপনি সেখানকার নাম পর্যন্ত মুখে আনেন না। অত বড় দালান কোঠা ছেড়ে এই পর্ণকুটিরে বছরের পর বছর আপনি পড়ে আছেন। আজ হঠাৎ শান্তিপুরে যেতে চাইছেন? সীতা, চারটে ছেলে গৃহত্যাগ করার পরে তোমার তো বোঝা উচিত এ সবই মায়া।
প্রপঞ্চ মায়া, তবু স্নেহ তো কোনো নিয়ম মানে না। আর তাছাড়া নিমাইকে জড়িয়ে তুমি আর আমি আবার নতুন করে বেঁচে উঠেছি, এ কথা স্বীকার করতে লজ্জা কি? যত সরল করে কথাটা বললেন ঠাকুর, অত জলভাত নয়। সত্যি করে বলুন তো ঠাকুর, আজ কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আপনি শান্তিপুরে যেতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা তোমার সুধাকে মনে আছে? গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়ের সাথে যার বিয়ে হয়েছিল। হ্যাঁ, বিয়ের বহু বছর পরেও তো তার ছেলে পুলে হয়নি। তার জন্য তো সে পুজো আচ্ছা মানদ মাদুলি। হ্যাঁ, সেই সুধা শান্তিপুরের গৃহে ফিরে এসেছে এবং পাকাপাকি। সে কি কেন? তার স্বামী তো মহাদেবের মতো। না সীতা না, সেই সুবুদ্ধি রায় আর নেই। সে এখন রাজনীতির ভৃত্য। গৌড়ের সুলতান হোসেন শাহ জৌনপুর অভিযানে গিয়েছেন, আর বকলমে সুবুদ্ধি রায়কে রাজ্য পরিচালনার ভার দিয়ে গিয়েছেন। তার তো এখন সংকটের সময়। এই সংকটের সময়ে সুধার মতন বুদ্ধিমতী মেয়ে তাকে কেন ছেড়ে চলে এলো, এটা আমার জানা দরকার। আর তাছাড়া সুধা নিমাই পাশাপাশি গৃহে বাস করছে, তাদের ভিতর পরিচয় হওয়াও কিছু আশ্চর্যের নয়। তাতে কি হয়েছে? নিমাই তো তার ছেলের মতো। সেইখানেই তো আমার ভয়। সুধা পুত্রহীনা, আর ১৬০০ বর্ষীয় নিমাইয়ের ওই অসামান্য রূপ তাকে মোহিত করতেই পারে। আর তারপর তার স্নেহের টানে নিমাই গৌড়েও চলে যেতে পারে। তার সংসারে অভাব, সে সুবুদ্ধি রায়ের কাছে রাজকার্য চেয়ে বসতেও পারে। সেই জন্যই আমার একবার শান্তিপুরে যাওয়া প্রয়োজন। রাজনীতিতে আপনার যত মাথা পাচ্ছে, তত আপনার মনটা ছোট, তত আপনি অন্ধ হয়ে যাচ্ছেন। মানে? নিমাইয়ের মন পাখি যে নবদ্বীপে বাধা পড়ে গেছে ঠাকুর, সে কি আপনি জানেন না? তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? বসন্তের কোকিল কি শুধু সেই বলেছে